আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমরা দুজন, আমি আহমেদ মেহেদী হাসান এবং আমি ফাবলিহা বুশরা। প্রিয় দর্শক, শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসপিণ্ড উদ্ধার। এমপি আনারের মরদেহের অংশ কিনা নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। রোহিঙ্গাদের জন্য ঋণ প্রকল্প গ্রহণ করেছে সরকার। মানবিক কারণেই আগের সিদ্ধান্ত থেকে সরে আসা বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং ডালাসে টর্নেডোর কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ বাতিল। 1 জুন ভারতের সাথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক ও সুয়ারেজ লাইন ভেঙে মাংসপিণ্ড উদ্ধার করেছে ঢাকার গোয়েন্দা দল। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর শরীরের মাংস ওই ভবনের কমোডে ফ্লাশ করা হয়েছে এমন অনুমান থেকে এই তৎপরতা চালিয়েছিল পুলিশ। তদন্ত কাজে কলকাতায় থাকা ঢাকার গোয়েন্দা প্রধান চ্যানেল আইকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলে ধারণা তার। তবে ডিএনএ পরীক্ষার আগে কিছুই নিশ্চিত করে বলা যাবে না। কোনো মহলের সহায়তায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভুঁইয়া আরেক নামে বাংলাদেশি পাসপোর্ট করেছেন, তারও তদন্ত চলছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। কলকাতায় রাজ্য পুলিশ প্রধানের সঙ্গে মঙ্গলবার সকালে আবারও বৈঠক করেন ঢাকার গোয়েন্দা প্রধান। তদন্তের খুঁটিনাটি অগ্রগতি নিয়ে তাদের আলোচনা হয়। কলকাতায় থাকা ঢাকার গোয়েন্দা দল আজও এমপি আনারের লাশের সন্ধানে প্রবল বৃষ্টির মধ্যে নিউ টাউনের হাতিশালা লেক ছাড়াও আশপাশের কয়েকটি স্থানে তল্লাশি চালায়। কলকাতা নিউ টাউনে হত্যাকাণ্ডের পর কোথায় কিভাবে ফেলা হয়েছিল আনারের মরদেহ, রিমান্ডে সে সম্পর্কে ধারণা দিয়েছে শিমুল। কলকাতায় গিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী মরদেহের সন্ধানে মঙ্গলবার দুপুর পর্যন্ত তল্লাশি চালান ঢাকার গোয়েন্দা প্রধান হারুনার রশিদ। কলকাতার ওই বাসার সেপটিক ট্যাঙ্ক তল্লাশি করে মেলে মাংসপিণ্ড। মনে করা হচ্ছে সেটি মানুষের মাংস। ডিএনএ পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে ল্যাবে। আমরা সিআইডি পুলিশের সাথে কথা বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি মাননীয় সংসদ সদস্যকে যাকে হত্যা করা হয়েছে তার 3টা যে ফ্লাশ ফ্লাশ করে যেখানে বাথরুমের, সেগুলিতে কোনো মাংস বা কোনো কিছু ফেলেছে কিনা ফ্লাশ করে, সে কারণে যে পানিটা যেখানে গিয়ে জমা হয় ভাঙ্গার কথা বলেছি, রিকোয়েস্ট করেছি, সেখানে কোনো তার মাংসের কিছু কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা, আরেকটা অস্তিত্ব পাওয়া যায়। নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভুঁইয়া যশোর খুলনা অঞ্চলে এক আতঙ্কের নাম। এই পার্টির আধ্যাত্মিক নেতা ডাক্তার মিজানুর রহমান টুটুলের শ্যালক। তারই হাত ধরে এই জগতে শিমুলের প্রবেশ। তদন্তকারীদের চোখে এমপি আনারের কিলিং মিশন প্রধান ছিল শিমুল। ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে কলকাতায় গিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার দেশে ফিরে গ্রেপ্তার শিমুল ভুঁইয়া এখন রিমান্ডে। আমানুল্লাহ নামে এক পাসপোর্ট নিয়ে কিন্তু সেখানে গিয়েছে। তো এখন আমাদের কথা হলো, সে কিভাবে আমানুল্লাহ হয়ে গেল, কিভাবে সে জন্ম সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে পেল, এবং তার আদৌ কোনো এনআইডি কার্ড আছে কিনা তদন্ত করে আমরা বলতে পারবো। ঢাকার গোয়েন্দাদের ধারণা, কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় শিমুল ভুঁইয়ার ভুয়া পাসপোর্টটি তৈরি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরকে তলব করা হয়েছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং তার স্ত্রী সন্তানদের 9 জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে দুদক কমিশন থেকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই সংশ্লিষ্ট অনুসন্ধানকারী দলের পক্ষ থেকে এই তলবি নোটিশ পাঠানো হয়। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। গত 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাঠে নামে দুদক। ইতোমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 200-র বেশি স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত। এছাড়া স্ত্রী সন্তানসহ বেনজিরের বিও হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আবারও ঋণ দিতে হচ্ছে সরকারকে। একনেক বৈঠকে অনুমোদিত 8,000 কোটি টাকার 2টি উন্নয়ন প্রকল্পে ঋণ 4,500 কোটি আর অনুদান 3,200 কোটি টাকা। ঋণের টাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আর কোনো প্রকল্প নয়, এই ঘোষণাতে অটল থাকতে পারেনি সরকার। পরিকল্পনা মন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়া যাচ্ছে না। রিজভি নওয়াজের রিপোর্ট। কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় মিলেছে। কমপক্ষে 10 লাখ মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে উজাড় হয়েছে ওই এলাকার প্রাণ প্রকৃতি। রোহিঙ্গা অধ্যুষিত ওই জনপদের অবকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে 4,081 কোটি টাকায় রোহিঙ্গাদের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ অনুদানের অর্থে হওয়ার কথা বলা হলেও এতে ঋণই বেশি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে স্থানীয় জনসাধারণ যেসব অসুবিধার সম্মুখীন হয়েছেন তা সমাধানে আরও 4,400 কোটি টাকার প্রকল্পেও অনুদানের চেয়ে ঋণ বেশি। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে যখন নেগোসিয়েশন শুরু করে, ওরা আমাদের হোস্ট কমিউনিটির জন্য কিছুই করবে না। ওরা বলেছে আমরা শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য ঋণ অনুদান দেব। সুতরাং আমরা এটা মানি নাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো ঋণের টাকা নিয়ে আমরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না। যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না। এই সরকার কত জায়গায় গিয়েছে, ওই সবাই কিন্তু এই লিপ সার্ভিস দেয়, এখনই হবে করে না কিছু। আগামী অর্থ বছরের জন্য অনুমোদিত এডিপি শতভাগ ঋণ নির্ভর, এমন সমালোচনাও উড়িয়ে দিলেন মন্ত্রী এবং সচিব। ঋণ কত টাকা নিচ্ছে এবারের বাজেটে, সেটা একটা হিসাব আছে। আর আমি কতটুকু পর্যন্ত ডেফিসিট ফাইন্যান্সিং করব, সেটারও কিন্তু একটা হিসাব আছে। সুতরাং ঋণ নির্ভর অর্থনীতিও না আমাদের, এবং আমরা ঋণ নির্ভরতার কারণে আমরা উন্নয়ন প্রকল্প ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি, এটাও ঠিক নাই। 2,78,000-এর মধ্যে 1,65,000 দিয়েছে সরকার, আর 1 লক্ষ হলো বৈদেশিক ঋণ। তো এটা আপনি কি বলতে, ঋণ নির্ভর কি করে হলো? প্রকল্প দুইটির বিস্তারিত প্রজেক্ট প্রসেসিং সিস্টেম পিপিএস সফটওয়্যারের মাধ্যমে উপস্থাপন করা হয় একনেকে। সফটওয়্যারটি নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান IBCS প্রাইম্যাক্স লিমিটেড। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার প্রাক বাজেট 2024-2025। রাজস্ব আয়ে বড় ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের বাজেট সংশোধন করে 4,10,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা করা হলেও প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করের আওতা বাড়াতে না পারা, অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও পাচার হওয়া অর্থ আদায়ে ব্যর্থতায় এই ঘাটতি। মাসরুর শাকিলের রিপোর্ট। চলতি অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5 লাখ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় 4,30,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরে সংশোধন করে 4,10,000 কোটি টাকা করা হয়। কিন্তু চলতি মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে মাত্র 2,60,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধিতে মাত্র 15% কিছু বেশি। আগামী বাজেট সংকোচনশীল নীতিতে করা হবে বলা হলেও রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে প্রায় 5 লাখ কোটি টাকা। অর্থসংস্থানে এবারও বড় ভরসা দেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ। মানুষের ক্রয় ক্ষমতা ঠিক নাই, তাহলে ভ্যাট হচ্ছে কি করে?
আমদানি স্কুইজ করে দিচ্ছি, তাহলে আমদানি শুল্ক কই? ম্যাক্সিমাম লোক কর দিচ্ছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে। সরকার যদি বেশি করে ঋণ নিয়ে নেয় তাহলে কিন্তু এটা ব্যক্তি খাতের ঋণের উপরে একটা চাহিদার উপরে চাপ পড়ে, তাহলে তো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের হাতে আয় আসবে না, অর্থনৈতিক যে একটা চাঞ্চল্য সেটা আসবে না। বাজেটে অর্থসংস্থানের জোর আলোচনায় দেশি উৎপাদনশীল ও বিকাশমান খাত থেকে কর সুবিধা বাতিল। অর্থনীতিবিদদের পরামর্শ, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধার মতো অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ধরে সুবিধাপ্রাপ্ত খাত থেকে কর অব্যাহতির সুবিধা বাতিল করা। জনপ্রতিনিধিরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করবে, তাদেরকে এই যে এত পরিমাণ শুল্কটা ছাড় দিয়ে নেওয়া হচ্ছে, এটাও তো একটা আমাদের সম্পদের উপর একটা টান পড়ছে। আমার তো ইন্ডাস্ট্রি তাইলে আর হবে না, প্রাইভেট সেক্টরে ভালোভাবে গড়ে উঠবে না। দুই দিকেই কথা আছে, কেউ কেউ হয়তো নিয়ে ওটা মিস ইউজ করেছে তাই আমি বন্ধ করতেছি, সেটা একটা জিনিস, কিন্তু সব লোক তো খারাপ না। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, সরকার বাজেটে অর্থসংস্থানের ঋণের জন্য ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উপর অতি নির্ভরশীল হলে বিকাশমান উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকট হতে পারে। বছর বছর ব্যয় বাড়িয়ে বাজেটের আকার বড় হলেও সে অনুযায়ী বাড়েনি রাজস্ব আয়, ফলে সরকারের দায় বাড়ছে। মূল্যস্ফীতির চাপে একইভাবে সাধারণ মানুষের আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে। তাই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে নতুন বছরের বাজেট প্রণয়ন এবং সেটি বছর জুড়ে যথাযথভাবে বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক অন্যান্য সংবাদে। চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিনের দাফন আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তার জানাজার নামাজ হয়। জানাজার নামাজে অংশ নেন বিশিষ্টজনেরা। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার। মইনুল হাসানের রিপোর্ট। গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজের আগে শামীম পারভিনকে শেষ বিদায় জানান স্বজনরা। তার বিদেহী আত্মার শান্তির জন্য সন্তানেরা দোয়া চান। জানাজার নামাজে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও বিশিষ্টজনেরা অংশ নেন। সে সময় শামীম পারভিনের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভিন। সোমবার রাতে বনানীতে বাসায় মৃত্যুবরণ করেন তিনি। অনেক অসুখ থাকলেও ডিপার্চারটা খুবই শান্তিপূর্ণ হয়েছে আমি বলবো, এবং এটা আমরা সবাই চেয়েছিলাম, দোয়াটাও সেরকমই করছিলাম, কারণ ডক্টররা অনেক আগেই বলেছিলেন যে ওনার সময় খুব কম। 1947 সালে 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শামীম পারভিন। তার স্বামী AKM খলিলুর রহমান ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। শান, ধন্যবাদ আপনাকে। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি ও প্রচারের মাধ্যমে ডয়েচে ভেলেকে মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, USAID-এর অফিস পরিচালক অ্যালেনা তানসে, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি সহ অন্যরা। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবায়দা নাসরিন। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। আর যদি সেটা করতে না পারে, পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে তার অংশ হিসেবে এটি হয়েছে, সেটি আমরা ধরে নিব। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আর বিরতির পর জানিয়ে ফিরছি, আমন্ত্রণ জানাবো এখনকার আয়োজনগুলো।
দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানে পল্লী কর্মসহায়ক সংস্থা পিকেএসএফ নেতৃত্বের ভূমিকায় থাকবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। পিকেএসএফ মিলনায়তনে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশনস অ্যান্ড এন্টারপ্রাইজেস পেইস নামে একটি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর ডক্টর আর্ন্ড হ্যামিলিয়ার্স। প্রায় $13 কোটি ঋণে 2015 সালে শুরু হয়ে প্রকল্পটি গত বছর শেষ হয়েছে। স্বাগত বক্তব্যে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার জানান, পেইস প্রকল্পের আওতায় 15টি কৃষিজ এবং 15টি অকৃষিজ খাতে 88টি উপপ্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। উপকারভোগী ক্ষুদ্র উদ্যোক্তাদের 60% নারী। We need to generate new food systems, economic systems which permit that small businesses and small producers can connect to that market. And I think with current technology, that's possible. We should not always keep thinking about volume and efficiency of production. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অর্থনৈতিক মুক্তির কথা আমাদের বলেছিলেন, সেই সব স্বপ্ন বাস্তবায়নে পিকেএসএফ কাজ করছে। এসডিজির কথা যেটা বলি, লিভিং নো ওয়ান বিহাইন্ড, পিকেএসএফ কিন্তু এই লক্ষ্যে খুব চমৎকারভাবে কাজ করছে। বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনস IMOর মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডমিনিগেজ ভেলাস্কো। পানামার নাগরিক আর্সেনিও অ্যান্টোনিও ডমিনিগেজ ভেলাস্কো 29 মে বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছবেন। তিনি IMOর 10ম মহাসচিব। ঢাকা সফরে 30 মে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও শিল্পমন্ত্রী এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ সহ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি। 31 মে সকালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করবেন ডমিনিগেজ। বিকেলে চট্টগ্রামে শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন। চট্টগ্রাম মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ক্যাডেটরা চট্টগ্রাম মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে তাঁকে গার্ড অব অনার প্রদান করবেন। 2রা জুন সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন IMO মহাসচিব। বাংলাদেশে নবনিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তাকে স্বাগত জানিয়েছেন ঢাকায় ফিনল্যান্ডের কনসাল জেনারেল ও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান সহ অন্যরা। রাজধানীর একটি 5-তারা হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী, আজিজ খানের স্ত্রী আঞ্জুমান আজিজ খান, ফিনল্যান্ডের রাষ্ট্রদূতের স্ত্রী পিয়া কাইকোনেন, ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়র্ক সহ 2 দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের 50 বছরের সম্পর্কের ইতিহাস তুলে ধরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কগুলোতে ফিনল্যান্ড সরকারকে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশের ব্যবসায়ীরা। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। আজ নিজ নিজ দেশের পার্লামেন্টে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে বৈশ্বিক চাপ আর আন্তর্জাতিক বিচার আদালতের রায় অমান্য করে রাফায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এমনকি তাঁবু দিয়ে তৈরি একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় কমপক্ষে 45 জন নিহত ও আহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। নিরীহ মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে ওই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও গাজার জাবালিয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় চিকিৎসক সহ 6 জন নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই, এই তাণ্ডব থামানো প্রয়োজন। এবার জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা সংস্কৃতির লালন ও চর্চায় নিবেদিত ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান বুলবুল ললিত কলা একাডেমি অফ ফাইন আর্টস
বাফার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় জাদুঘরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে আলোচনা সভা, বাফা সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এমেরিটাস প্রফেসর শিল্পী হাশেম খান। বাফা সভাপতি মোহাম্মদ হাসানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকন। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে বাফা প্রতিষ্ঠাতা সম্পাদক মাহমুদ নুরুল হুদাকে। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিন জাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, সবজি, পানের বরজ, মাছ ও মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির মুখে রয়েছে অধিকাংশ সবজি ও ধান ক্ষেত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। খুলনায় আউশের বীজতলা পাট ও সবজি ক্ষেত ভেসে গেছে। প্রাথমিকভাবে ৫৪.৫ হেক্টরের আউশ ধান, ১৩৫৬ হেক্টরের পাট ও ১২০০ হেক্টরের সবজির ক্ষতি নিরূপণ করা গেছে। সাতক্ষীরায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুকুরের মাছ ও চিংড়ি ঘেরের। ভেসে গেছে অধিকাংশ ঘেরের চিংড়ি। যশোরে ৩০৭৪ হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ার প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি বিভাগ। সেখানে সবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ, মরিচ, পাট, লিচু ও লেবু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালেও বিস্তীর্ণ এলাকার ফসল ও মাছ চাষের ক্ষতি হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২৫০০ হেক্টর জমির আউশ, সয়াবিন, সবজি ও তিল সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। সেখানে ৫০০ হেক্টর জমির ফসল এখনও পানিতে ডুবে আছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার ঐতিহ্যবাহী রাজধলা বিল স্বচ্ছ পানি ও মনোরম পরিবেশের কারণে সারা বছরই দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে বিল। হুমকির মুখে থাকা দেশীয় প্রজাতির মাছের প্রজননেও ভূমিকা রাখছে রাজধলা বিল। সবুজ সতেজ গাছপালার সুশীতল ছায়ায় ঘেরা বিলটি পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি এনেছে। জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নেত্রকোনা জেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে পূর্বধলা উপজেলার ১৫০ একর আয়তনের নান্দনিক ও ঐতিহ্যবাহী রাজধলা বিল। জনশ্রুতি আছে ঘাগড়া জমিদারদের একাংশ স্থানান্তরিত হয়ে তৎকালীন ধলা বিলের দক্ষিণ পূর্ব দিকে বসতি স্থাপন করেন। ধলাই নদীর সাথে সংযোগ রয়েছে এই বিলের। আর অনেক জায়গায় দেখা যাচ্ছে গরমের কারণে কিন্তু গাছপালা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিলে এরকম নেই। প্রকৃতির জন্য সুন্দরভাবে আরো সুন্দরভাবে সেজে উঠছি। অনেক মাছ উৎপাদন করব এবং এই মাছ আমরা এই এলাকার মানুষই আমাদের কাছ থেকে খরিদ করে কিনে খাবে এবং খুব সুস্বাদু মাছ হবে। এই প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে তার আশেপাশের অঞ্চলটা একটা সুন্দর নান্দনিকতা এসছে। নীল আকাশের ছায়ায় বিলের স্বচ্ছ পানির নির্মল ঢেউ সৌন্দর্য পিয়াসী মানুষকে খুব সহজেই আকৃষ্ট করে। ধার পরে বিলের পাড়ে সময় দেওয়া একটা বিনোদনের জন্য যেমন সহায়ক, নিজের স্বস্তিদায়ক একটা পরিবেশ রক্ষার জন্য সহায়ক। মানসিক একটা শক্তি পাওয়া যায় আর কি ওই জায়গায় আসলে। অনেক জেলে আছে, তাদের জীবিকা নির্বাহ এই রাজধলা কেন্দ্রিক। শুধু সৌন্দর্যই নয়, দেশীয় মাছের প্রজননের অভয়াশ্রম রাজধলা বিল। রাজধলাতে যে সমস্ত জলজ আগাছা আছে এগুলো কিন্তু আমাদের যে মাছ আছে মাছগুলো এগুলো গ্রহণ করে থাকে, যার ফলে এই সমস্ত মাছ খুব দ্রুত বাড়ে এবং বেশ বড় হয়। মাছগুলো যাতে এখন অবাধে বিচার করতে পারে এবং ডিম ছাড়তে পারে সেই সুযোগ করে দিতে হবে। বাঙালির মাছ ভাতের চাহিদা পূরণের পাশাপাশি পর্যটনের এক অপার সম্ভাবনার এই বিল রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আর বিরতির পরে জানিয়ে ফিরব। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো।
নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএস এর আয়োজনে হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে মাহফুজুল হাসানের রিপোর্ট। জ্যাকসন হাইটসে প্রথমবার হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার দুপুরে জ্যাকসন হাইটসের 37 এভিনিউর 69 স্ট্রিটে মূল মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন গিয়াস আহমেদ, নুরুল আজিম, ফাহাদ সোলাইমান ও অন্যরা। আয়োজকরা প্যারেড আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। সকলের সম্মতিক্রমে সবাই আমাকে এই প্যারেড কমিটির গান মার্শাল করেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই গান মার্শাল আমি সকল বাংলাদেশিদের জন্য উৎসর্গ করলাম। প্রাণের একটা বিষয়, আমরা সবাই মনের প্রাণে ভালোবাসি বাংলাদেশকে। আমরা বাংলাদেশ ডে প্যারেডে করার জন্য অনেক চেষ্টা করেছি। এইবারই প্রথম জ্যাকসন হাইটে হচ্ছে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসকে উত্তরীয় পরিয়ে ও বাংলাদেশের ঐতিহ্য সমৃদ্ধ ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। Let's keep growing as a community. Happy Bangladeshi Day. I am proud to be a strong supporter of this community. আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় প্যারেড। যোগ দেয় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, বাংলাদেশি আমেরিকান সোসাইটি ইনক, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অফ ইউএসএ, ডিপার্টমেন্ট অফ কারেকশন, ফায়ার ডিপার্টমেন্ট, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, কুষ্টিয়া জেলা সমিতি, আলনুর কালচারাল সেন্টার, ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও বন্যশিখা সঙ্গীত নিকেতন সহ বিভিন্ন সংগঠন। চ্যানেল আই যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে খোলা গাড়িতে ছিল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। রংপুরে খাদ্য ব্যবস্থাপনা রূপান্তরে পুষ্টি ব্যবস্থাপনা শীর্ষক 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। জাতীয় পুষ্টি পরিষদ, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ এবং কেয়ার বাংলাদেশের নেতৃত্বে জানো প্রকল্পের উদ্যোগে এই সম্মেলন হয়। RDRS বেগম রোকেয়া মিলনায়তনে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মার্গারিটা কাপালোবি, ESDOর নির্বাহী পরিচালক ডক্টর শহীদুজ্জামান। চট্টগ্রামের মিরেশরাইতে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন শীর্ষক খসড়া প্রতিবেদনে বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় কর্মশালা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তৃতা করেন চট্টগ্রাম 1 মিরেশরাই আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, বঙ্গবন্ধু শিল্পনগরের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সভায় বক্তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পরিবেশ বান্ধব ও মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার আহ্বান জানান। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন দেশীয় পণ্য নিয়ে ময়মনসিংহ বিভাগীয় জয়িতা উদ্যোক্তা মেলা 2024 শেষ হয়েছে। জয়িতা ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার নগরীর হোটেল আমির ইন্টারন্যাশনাল মিলনায়তনে এ মেলা হয়। 3 দিনব্যাপী মেলায় 26টি স্টল অংশ নেয়। জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক সচিব আফরোজা খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়িতা ফাউন্ডেশনের পরিচালক ইয়াসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হারুন রশিদ সহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলার কোঅর্ডিনেটর আইনুন নাহার। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর প্রাক মৌসুম জরিপে এই তথ্য উঠে এসেছে। ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোর বহুতল ভবনেই মশার ঘনত্ব সর্বোচ্চ। জনসচেতনতা ছাড়া এডিস নিয়ন্ত্রণে সম্ভব নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে ঢাকার 2 সিটির 99টি ওয়ার্ডের 3149টি বাসার জরিপ চালিয়ে দেখা যায় শতকরা 15% বাড়িতে এডিসের লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া গেছে।
মিরপুর, বনানী, নিকেতন, হাতিরঝিল, মোহাম্মদপুর, খিলক্ষেত, মালিবাগ সহ গতবারের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোই সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। বরাবরের মতো আশঙ্কার বিষয় এডিস মশার ঘনত্ব সর্বোচ্চ 42.33% পাওয়া গেছে বহুতল ভবনে। এরপরই স্বতন্ত্র বাড়ি ও নির্মাণাধীন ভবনে লার্ভার হার 21.6%। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আর বিরতির পরে আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো। দেশের শেয়ার বাজার ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নতুন করে কর আরোপ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। রাজধানীতে ডিএসইর পরিচালনা পর্ষদের প্রাক বাজেট সংবাদ সম্মেলনের সংগঠনের চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, বর্তমানে দেশের 2 শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এ সময় নতুন কর আরোপ করা হলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আরও অনীহা তৈরি হবে। শেয়ার বাজারে আস্থা ফেরাতে তৈরি পোশাক খাত সহ বিভিন্ন খাতের ভালো কোম্পানিকে তালিকাভুক্তির চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। গেইনের উপর ট্যাক্স আরোপ করে আমাদের এনবিআর যে চিন্তাধারা করছে যে সেখান থেকে তারা বেশি পরিমাণে রাজস্ব আদায়ের করার চেষ্টা করবে, কিন্তু আমরা মনে করছি এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ হলে বিনিয়োগকারীরা যখন অনুৎসাহিত হবে, মার্কেটে যখন কোনো প্রকার সেখানে ট্রানজ্যাকশন হবে না, বিনিয়োগকারী থাকবে না, তখন কিন্তু এই রাজস্ব আদায় কিন্তু বিঘ্নিত হবে। জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মঙ্গলবার শান্তি স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি উপস্থিত ছিলেন। স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স্মৃতিস্তম্ভ নির্মাণে সার্বিক সহযোগিতার জন্য নাগাসাকির মেয়র সহ এ প্রকল্পে সম্পৃক্ত বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। স্থপতি অনিন্দ পণ্ডিতের নকশাটি 3 মিটার উঁচু এই স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। অনুষ্ঠানের আগে 1945 সালে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সময়ের সঙ্গে মিলিয়ে বেলা 11:02 1 মিনিট নীরবতা পালন করা হয়। এবার জানাবো খেলার খবর।